প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে তোমাদের আবারও একটি নতুন অধ্যায় নিয়ে আলোচনা করব। যে অধ্যায়টা হচ্ছে তোমাদের বোটানি বইয়ের জীব প্রযুক্তি অধ্যায়টা নিয়ে। এখন এই অধ্যায়টা থেকে প্রশ্ন উত্তর করা খুবই ইজি। এখানে মাত্র দুইটা টপিক আছে, যেই টপিক থেকে তুমি সৃজনশীল পাবাই। প্রশ্ন আসলে এই দুইটা টপিক থেকেই আসে, সেটা যার মধ্যে একটা হচ্ছে আমাদের কি টিস্যু কালচার, আর একটা যে কি জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি। আমাদের আজকের ক্লাসে শুধুমাত্র আমরা টিস্যু কালচার নিয়েই আলোচনা করব। তো আমরা প্রথমেই অধ্যায়টা শুরু করার আগে অধ্যায়টার নামের প্রেক্ষাপটটা জানে নেই, এটা জীব প্রযুক্তি কি। এখন দেখো, আমাদের জীব প্রযুক্তি সম্পর্কে 1919 সালে হাঙ্গেরীয় বিজ্ঞানী কার্ল এরিকি সর্বপ্রথম এই বায়োটেকনোলজি শব্দটা উল্লেখ করেন। বায়োটেকনোলজি, কার্ল এরিকি এই বায়োটেকনোলজি শব্দটা প্রবর্তন করেন বা এই শব্দটার কথা উল্লেখ করেন, যেখানে বায়ো শব্দটার অর্থ হচ্ছে জীব আর টেকনোলজি শব্দটার অর্থ হচ্ছে কি প্রযুক্তি। অর্থাৎ জীবের উপরে প্রযুক্তি ব্যবহার করার পদ্ধতিগুলোকে আমরা কি বলতেছি, বায়োটেকনোলজি। এখন আমরা জানি বায়ো মানে জীব আর টেকনোলজি মানে প্রযুক্তি। আমরা 3 ইডিয়টস মুভিতে দেখছিলাম যে মাথার উপরে ফ্যান ঘুরে, এটা একটা মেশিন। তারপরে আমরা যে আপস ডাউন করি, সেটাও একটা কি মেশিন। এখন ধরো এই যে মেশিনকে ব্যবহার করে বা প্রযুক্তি ব্যবহার করে যখন আমরা জীবের উন্নতি সাধন করি মানবতার কল্যাণে, অবশ্যই মনে রাখবো প্রত্যেকটা জিনিসের ভালো দিক আছে আবার কি খারাপ দিক আছে। তবে আমরা এখানে প্রযুক্তিটা যখন কি করবো, জীবের ভালো বা মানবতার কল্যাণে ব্যবহার করি, তখন সেই প্রযুক্তিটাকেই বলতেছি আমরা কি জীব প্রযুক্তি। এখন যদি আমরা জীব প্রযুক্তির সংজ্ঞাটা দেখি, তাহলে দেখো জীব প্রযুক্তি কি। জীব প্রযুক্তি তো বলতেছে যে জীবন্ত কোন উদ্ভিদ, প্রাণী বা অণুজীবের কোন অংশ ব্যবহার করে যখন মানবতার কল্যাণে উন্নত জাতের উদ্ভিদ, প্রাণী বা অণুজীব সৃষ্টি করার প্রযুক্তিকে কি আমরা কি বলি, জীব প্রযুক্তি বলে। ধরো আমি একটা জিনিস বললাম যে এই জায়গায় দুইটা আম গাছ আছে। ধরো এটা একটা আম গাছ, এটা একটা আম গাছ। এই আম গাছের ফলটা হচ্ছে কি টক, আর এই গাছের ফলটা হচ্ছে আমাদের কি মিষ্টি। তো এখন যদি আমি এই মিষ্টি আমের যে বীজটা আছে, সেটার সাথে যদি আমি এটার কোনোভাবে সংমিশ্রণ ঘটাইতে পারি, দেখো কারো হয়তো বা টক পছন্দ, কারো হচ্ছে কি মিষ্টি পছন্দ। তো আমি যদি এই জীবের মধ্যে এই যে মিষ্টি হওয়ার জন্য আমি জিনটাকে প্রবেশ করা দিতে পারি, তাহলে এই টক জাতের ফল থেকে কিন্তু আমরা কি মিষ্টি ফলে কনভার্ট করতে পারতেছি। এই যে এখানে প্রযুক্তি ব্যবহার করাটাকেই বলা হচ্ছে কি জীব প্রযুক্তি। তো জীব প্রযুক্তির এরপর যেটা জানবো সেটা হচ্ছে জীব প্রযুক্তির পরিধি। কি বলতেছি, জীব প্রযুক্তির পরিধি। এই জীব প্রযুক্তির পরিধির উপর ভিত্তি করে আমরা জীব প্রযুক্তিকে 3টা ভাগে ভাগ করি। কয়টা ভাগে ভাগ করি? 3 ভাগে। এক নাম্বার হচ্ছে ব্লু টেকনোলজি। ঠিক আছে, ব্লু টেকনোলজি মনে রাখবা, ব্লু মানে হচ্ছে কি সাগর। অর্থাৎ এই সাগরের মধ্যে যত প্রাণী আছে তাদের নিয়ে যেখানে গবেষণা করা হবে আর তাদের উন্নয়ন সাধনের জন্য আমরা যেই কাজগুলো করবো সেগুলো হচ্ছে কি ব্লু টেকনোলজি। এরপরে 2 নাম্বার যেটা আসে সেটা হচ্ছে গ্রিন বলতো। গ্রিন জিনিসটা কি, আমাদের গাছপালা সবুজ যে মাঠের ফসল আছে এইগুলো হচ্ছে গ্রিন। অর্থাৎ গ্রিন টেকনোলজি মূলত ব্যবহার করা হয় কৃষি ক্ষেত্রে। কোথায়? কৃষি ক্ষেত্রে। এবং আমাদের আরেকটা আছে সেটা হচ্ছে কি রেড এন্ড হোয়াইট।
রেড এন্ড হোয়াইট। ঠিক আছে, তাহলে আমাদের এই রেড এবং হোয়াইট মেইনলি আমরা এখানে রেড দ্বারা অপারেশন থিয়েটারের যে লাইট গুলাকে বোঝানো হয় সেটাতে দেওয়া হয়। তো আমরা রেড দিয়ে লাল আর হোয়াইট দিয়ে সাদা অ্যাপ্রনও বলতে পারো। অর্থাৎ আলটিমেটলি রেড এন্ড হোয়াইট দ্বারা আমরা কি করি, চিকিৎসা ক্ষেত্রে যে প্রযুক্তির ব্যবহারটা সেটাকে আমরা বলতেছি কি রেড এন্ড হোয়াইট টেকনোলজি। অর্থাৎ এই যে দেখো জীব প্রযুক্তি মূলত এই তিনটা ক্ষেত্রে ব্যবহৃত হয়। সেটা হচ্ছে কি আমাদের সাগরের সম্পর্কিত যত গবেষণার যে টেকনোলজিটা আছে তাকে ব্লু টেকনোলজি, কৃষি ক্ষেত্রে উন্নয়নের জন্য আমরা যে টেকনোলজিটা ইউজ করি তাকে গ্রিন টেকনোলজি, এবং রেড এন্ড হোয়াইট কোথায় ব্যবহার করা হয়, চিকিৎসা বিজ্ঞানে। এখন এই জীব প্রযুক্তির প্রয়োগ বা অবদান কোন কোন ক্ষেত্রে আছে সেটা আমরা পরে বুঝবো। আমরা আগে টিস্যু কালচার সম্পর্কে জ্ঞান অর্জন করি। ওকে, তো প্রথমেই আসো টিস্যু কালচার। দেখো আমরা এই কালচার বলতে কি বুঝি, কালচার শব্দটা আমাদেরকে আবাদ করা, কি করা, আবাদ করা। ঠিক আছে, তাহলে আমরা এখানে টিস্যুকে কি করব, আবাদ করব। ঠিক আছে, এখন এই যে সবার প্রথমে একটা জিনিস সম্পর্কে জানি, একজন বিজ্ঞানী মর্গান তিনি একটা শব্দ উল্লেখ করেন যার নাম হচ্ছে টোটিপোটেন্সি। এই টোটিপোটেন্সি শব্দটার মিনিং কি? এই টোটিপোটেন্সি শব্দটার মিনিং হচ্ছে যে কোন একটা উদ্ভিদ বা প্রাণীর একটা সজীব কোষ থেকে তার মতো একটা পূর্ণাঙ্গ উদ্ভিদ বা প্রাণী সৃষ্টি করার একটা ক্ষমতা আছে। অর্থাৎ একটা মাত্র কোষ থেকে একটা পূর্ণাঙ্গ। এখন নিজেই তুমি চিন্তা করো, আমরা যখন মায়ের গর্ভে ছিলাম সেখানে হচ্ছে আমাদের একটা জাইগোট যেটা 2M ছিল, এই জাইগোটটা বিভাজিত হয়ে পরবর্তীতে আমাদের একটা পূর্ণাঙ্গ দেহ তৈরি হয়েছে। ঠিক এরকম আমাদের বাকি যে কোনো একটা কোষ, এই একটা কোষের একটা পূর্ণাঙ্গ উদ্ভিদ বা প্রাণীদের সৃষ্টি হওয়ার ক্ষমতা আছে, যেই ক্ষমতাটাকেই বলা হচ্ছে কি টোটিপোটেন্সি। তাহলে টোটিপোটেন্সি কি, টোটিপোটেন্সি যে কোনো একটা সজীব সজীব কোষ হতে একটি পূর্ণাঙ্গ উদ্ভিদ বা প্রাণী সৃষ্টি হওয়ার ক্ষমতাকে কি বলা হয়, টোটিপোটেন্সি বলে। তাহলে একটা সজীব কোষ থেকে একটা পূর্ণাঙ্গ উদ্ভিদ বা প্রাণী সৃষ্টির ক্ষমতাটাকে কি বলা হচ্ছে, টোটিপোটেন্সি। আর এই টোটিপোটেন্সি ক্ষমতাটাকে ব্যবহার করে বিজ্ঞানী হেবারল্যান্ড একটা পদ্ধতি ব্যবহার করেন যেটাকে আমরা পরবর্তীতে টিস্যু কালচার, একটা উদ্ভিদের টিস্যু নিয়ে সেখান থেকে একটা পূর্ণাঙ্গ উদ্ভিদ তৈরি করা হয়েছে। এই জন্য হেবারল্যান্ডকে বলা হয় কি টিস্যু কালচারের জনক। এখন আমরা যদি দেখি যে আসলে টিস্যু কালচার জিনিসটা কি, তো টিস্যু কালচার জিনিসটা বুঝতে গেলে বলা হচ্ছে যে কোন একটা উদ্ভিদের, ধরো এই একটা উদ্ভিদের কোন একটা অংশ আমরা কেটে নিব, ধরো একটা অংশ আমরা কি করলাম, কেটে নিলাম। এরপরে এই অংশটাকে সম্পূর্ণ রোগ মুক্ত অবস্থায় আবাদ করার পদ্ধতিটাকেই বলতেছি আমরা কি টিস্যু কালচার। তাহলে টিস্যু কালচার জিনিসটা আমরা কি বললাম, যে কোন একটা জীবের যে বিভাজনক্ষম অংশ আছে, ধরো যে কোনো একটা অংশ যেটা বিভাজিত হয়, এই বিভাজনক্ষম অংশটাকে রোগমুক্ত অবস্থায় আবাদ করে তার হচ্ছে কি বৃদ্ধি করার প্রক্রিয়াটাকেই বলতেছি আমরা টিস্যু কালচার। তাহলে দেখো সংজ্ঞাটা যদি আমরা এইভাবে বলি, টিস্যু কালচারের সংজ্ঞা দেখো, টিস্যু কালচার আমরা কাকে বলবো, কোন উদ্ভিদের বিভাজনক্ষম অংশকে সম্পূর্ণ রোগ মুক্ত অবস্থায় পুষ্টি মাধ্যমে বৃদ্ধি করার প্রক্রিয়াকে আমরা কি বলি, টিস্যু কালচার বলে।
ওকে। আর এই যে আগেই বলছিলাম এটা সম্পর্কে গবেষণা করছে যে বিজ্ঞানী হ্যাবারল্যান্ড, এই জন্য তাকে আমাদের টিস্যু কালচারে কি বলা হয়, জনক বলা হয়। এখন আমরা চলে যাব, সেটা হচ্ছে কি টিস্যু কালচারের, হ্যাঁ এটা একটু মনে রাখবা, এটা টিস্যু কালচারটা আমাদের কি কাচের যন্ত্রপাতির মধ্যে করা হয়, তো কাচের যন্ত্রপাতি ভিতর করা হয়। এই জন্য এর আরেকটা নাম হচ্ছে, দেখো কাচের যন্ত্রপাতি ভিট্রো, এটা হলো ইন ভিট্রো কালচার, ইন ভিট্রো কালচার। এর আরেকটা নাম হচ্ছে কি ইন ভিট্রো কালচার। ইন মানে ভিতরে, ইন মানে ভিতরে, আর ভিট্রো মানে কাচের যন্ত্রপাতি। ঠিক আছে, যেহেতু এই টিস্যু কালচার গুলা কাচের যন্ত্রপাতির ভিতরে করা হয়, এই জন্য এটার নাম হচ্ছে কি ইন ভিট্রো কালচার। আরেকটা হচ্ছে কি এটা ক্ষুদ্র উদ্ভিদের ক্ষুদ্র অংশ দ্বারা করা হয় বলে একে মাইক্রো প্রোপাগেশনও বলা হয়। কি বলা হয়? মাইক্রো প্রোপাগেশন। এটার নাম হচ্ছে মাইক্রো। তাহলে টিস্যু কালচার দুইটা নাম হচ্ছে ইন ভিট্রো কালচার আর এটা হচ্ছে মাইক্রো প্রোপাগেশন। ওকে, এখন দেখো আমরা চলে যাব টিস্যু কালচারের ধাপে। কোথায় যাচ্ছি? টিস্যু কালচারের ধাপ। এটাই তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে যে টিস্যু কালচারের ধাপটি বর্ণনা করো। আর টিস্যু কালচারের ধাপ বর্ণনা করতে হলে তোমাকে অবশ্যই ধাপগুলো লিখতে হবে এবং তার সাথে সাথে আমাদের চিত্র আঁকার লাগবে। তো প্রথমে আমরা যে কাজটা করি, যাকে আমরা টিস্যু কালচার করবো, অবশ্যই আমরা টিস্যু কালচার করার জন্য কোনো একটা উন্নত বৈশিষ্ট্যের উদ্ভিদকে বাছাই করব। এই যে উদ্ভিদটা আমরা টিস্যু কালচার করব, সেই উদ্ভিদটাকে বলা হয় মাতৃ উদ্ভিদ। কি বলা হয়? মাতৃ উদ্ভিদ। তাহলে এই মাতৃ উদ্ভিদের অবশ্যই টিস্যু কালচারের জন্য আমরা একটা বিভাজনক্ষম অংশ, যেমন শীর্ষমুকুল, কক্ষমুকুল, পরাগরেণু, এরকম জিনিস আমরা কেটে দিই। তো যে অংশটুকু আমরা কেটে আলাদা করলাম তাকে বলা হচ্ছে এক্সপ্লান্ট। এক্সপ্লান্ট, তাকে আমরা কি বলি? এক্সপ্লান্ট। এখন এই যে টিস্যু কালচারের প্রথম ধাপটাই হচ্ছে আমাদের কি এক্সপ্লান্ট নির্বাচন। এক্সপ্লান্ট নির্বাচন, ঠিক আছে? এক্সপ্লান্ট নির্বাচন বা মাতৃ উদ্ভিদ নির্বাচন, যেটাই বলতে পারো, যে কোনো একটা বলতে পারো। এক্সপ্লান্ট নির্বাচন বলতে পারো অথবা মাতৃ উদ্ভিদ নির্বাচন। এখন এই যে মাতৃ উদ্ভিদ নির্বাচন করবো বা এক্সপ্লান্ট নির্বাচন করবো, এটার জন্য কয়েকটা বৈশিষ্ট্য তোমার মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে কি, এক নাম্বার হচ্ছে উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদটা হইতে হবে। কি? উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন। আর দুই নাম্বার বৈশিষ্ট্য হইতে হবে রোগ মুক্ত। রোগ মুক্ত। ওকে, তাহলে আমরা প্রথমে এটা পড়ে ফেললাম। এখন ধরো এই টিস্যু কালচার সম্পর্কে ভালো মতো জ্ঞান রাখতে হলে তুমি একটা ইমাজিনেশনের মাধ্যমে, তোমরা যারা কৃষি কাজ করতে দেখছো তারা বলতে পারে, আমরা যখন ধান রোপণ করতে যাই বা যে কোনো একটা বীজ থেকে আমরা যদি ধান রোপণ করতে যাই, তাহলে প্রথমে কি করতে হয়? ধানের বীজ নির্ধারণ করতে হয়। কি বীজ? আমরা কোন জাতের ধান রোপণ করবো, হীরা, পাইজাম নাকি 45 নাকি 56 নাকি 48 না 28, এরকম ধানের জাত আছে অনেকগুলো। এই জাতের বীজ গুলোকে আমরা সিলেক্ট করি, যেটাকে আমরা মাতৃ উদ্ভিদ কথা বলতে পারি। ঠিক আছে। দুই নাম্বার, এই বীজগুলোকে রোগ মুক্ত করার জন্য আমরা রোদ্রে শুকাই। এরপরে এই বীজগুলো রোপণ করার জন্য আমাদের একটা মাটি তৈরি করতে হয়। মাটি, বীজতলা, যেটা আমরা বলি কি বীজতলা। বীজতলা তৈরি করতে হয়, বীজতলা তৈরি করতে হয়। এরপরে বীজতলা যখন আমরা রোপণ করি, দেখবা এই বীজগুলো ছোট ছোট যখন হয়, এটাকে আমরা বলি কি বিচন, আমাদের লোকাল ভাষায়। অন্য ভাষায় হয়তো বা বন বা অনেক কিছুই বলা হয়। এই যে আমরা বলতে ভালো শুদ্ধ ভাষায় বললে এটা হচ্ছে কি ধানের চারা। ধানের চারা উৎপন্ন হবে। এরপরে আমরা কি করি? একটা কাদামাটি যুক্ত অংশে এই ধানের চারাগুলো কি করি? রোপণ করি। তারপরে এই ধান থেকে আমরা পরবর্তীতে গাছ টাছ বড় হয়ে অনেকগুলো ধান পাই। ঠিক আছে কিনা? ঠিক এরকম এটার সাথে আমাদের টিস্যু কালচারের অনেকটা কি আছে? মিল আছে। তুমি দেখো, ওই যে দেখো লেখা আছে এক্সপ্লান্ট নির্বাচন। আমরা বীজ নির্বাচনের সাথে এক্সপ্লান্ট নির্বাচন করে ফেললাম। এরপরে দুই নাম্বার যেটা ধাপ পাবো সেটা হচ্ছে কি আবাদ মাধ্যম সৃষ্টি। আবাদ মাধ্যম সৃষ্টি। আবাদ মাধ্যম সৃষ্টির ক্ষেত্রে আমাদের যে জিনিসটা দরকার সেটা হচ্ছে কি, ওই যে বীজতলা তৈরি করতেছি এরকম, যে উদ্ভিদের বৃদ্ধির জন্য যে যে উপাদানগুলো দরকার, যেমন ধরো ভিটামিন, সুক্রোজ, ফাইটো হরমোন,
মূল। যেই যে মুখ্য বা গৌণ উপাদান, গৌণ এবং মুখ্য উপাদান দরকার, সবগুলা উপাদান নিয়ে আমরা একটা কি করব, আবাদ মাধ্যম তৈরি করব। আর সমস্ত মৌলিক উপাদান যুক্ত এই আবাদ মাধ্যমটাকে বলে আমরা বেজাল মিডিয়াম, যার পিএইচ থাকতে হবে কতটুকু, পিএইচ থাকতে হয় 5.5 থেকে 5.8। ঠিক আছে, তাহলে আমরা এই আবাদ মাধ্যমটা কি করি, একটা হচ্ছে এরকম করে ধরো কনিক্যাল ফ্লাক্সের মধ্যে আমরা কি করলাম, আবাদ মাধ্যম তৈরি করলাম, এই আবাদ মাধ্যম তৈরি করলাম। ঠিক আছে, এবং মনে রাখবা এই আবাদ মাধ্যমটাকে কি করার জন্য, গাঢ় করার জন্য এগার মিশাতে হয়, এগার কি মিশাইতে হয়, এগার। ঠিক আছে, এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট, আবাদ মাধ্যম গাঢ় করার জন্য কোনটি ব্যবহৃত হয়, তখন বলতে হবে কি এগার। তাহলে এটা গেল আমাদের 2 নাম্বার স্টেপ, আবাদ মাধ্যম তৈরি। এবার 3 নাম্বার যেটা করব সেটা হচ্ছে কি, 3 নাম্বার ধাপে যেটা করব সেটা আমাদের জীবাণু মুক্তকরণ, জীবাণু মুক্তকরণ, জীবাণু মুক্তকরণ বা নির্জীবকরণ যেটাকে বলা হচ্ছে, সেটা হচ্ছে কি আমাদের একটা যন্ত্র আছে নাম তার অটোক্লেভ। এই অটোক্লেভ যন্ত্রের মধ্যে 121 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তারপর হচ্ছে আমাদের কি 15 পাউন্ডাল চাপ রেখে 20 মিনিট রাখতে হবে অটোক্লেভ যন্ত্রের মধ্যে। এই 20 মিনিট রাখলে সেখানে আবাদ মাধ্যমের মধ্যে যতগুলো জীবাণু থাকবে সব জীবাণুগুলো কি হবে, মারা যাবে। এই জীবাণু মারা যাওয়ার পরে আমরা 4 নাম্বার পয়েন্টে কি করব, আমাদের এক্সপ্লান্টকে আবাদ মাধ্যমে স্থানান্তর কি করব, এক্সপ্লান্টকে আবাদ মাধ্যমে স্থানান্তর, ঠিক আছে, আবাদ মাধ্যমকে আমরা কি করব, এক্সপ্লান্টে স্থানান্তর করব। এবার ধরো 3 নাম্বার গেল, 4 নাম্বার স্টেপে যদি আমরা দেখি, এই ধরো আমাদের কনিক্যাল ফ্লাক্স, এই কনিক্যাল ফ্লাক্সের মধ্যে আমাদের কি ছিল, আবাদ মাধ্যম ছিল। এই আবাদ মাধ্যমের মধ্যে আমরা কি দিব, এক্সপ্লান্টটাকে দিয়ে দিলাম। এই হচ্ছে আমাদের এই যে এক্সপ্লান্টটাকে আবাদ মাধ্যমে স্থানান্তর করলাম। ঠিক আছে, এরপরে স্থানান্তর করার পরে যেই কাজটা করবে সেটাকে আমরা একটা নির্দিষ্ট আলো সমষ্টি সম্পন্ন কক্ষ তাপমাত্রায় একটা রুমের মধ্যে রেখে দিব। তাহলে সেটা হচ্ছে, যদি ধরো আমরা এখানে কি করি, আমাদের কক্ষ তাপমাত্রার একটা রুমের মধ্যে একটা নির্দিষ্ট আলোর তীব্রতা, যে তীব্রতার মান দেওয়া হচ্ছে কত, 3000 থেকে 5000 লাক্স, কি 3000 থেকে 5000 লাক্স আলোক তীব্রতা, এবং 17 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এটা রুমের মধ্যে রেখে দেই। এই যে আমাদের এক্সপ্লান্ট আছে, এই এক্সপ্লান্টটা এবার অনেকগুলা কোষ বিভাজন করবে, বারবার অনেকগুলা কোষ বিভাজন করে একটা মন্ডে পরিণত হবে, বারবার কোষ বিভাজন করে একটা মন্ডে পরিণত হবে, যাকে আমরা বলি কেলাস। এটাকে কি বলি, কেলাস। এরপরে যে পয়েন্টটা আমরা এক্সপ্লান্ট আবাদ মাধ্যমে দেওয়ার পরে কি করব, কেলাস সৃষ্টি, কেলাস সৃষ্টি কি করলাম, কেলাস সৃষ্টি করলাম। মানে এই কেলাস সৃষ্টি করার পরে যে ঘটনাটা ঘটতেছে, এই প্রত্যেকটা অণু এবার এক একটা চারায় পরিণত হবে, প্রত্যেকটা অণু এক একটা কি হবে, চারায় পরিণত হবে। এবং চারাগুলোর ক্ষেত্রে মূল তৈরি হয় না, কি তৈরি হয় না, মূল তৈরি হয় না। এই জন্য আমরা কি করব, 6 নাম্বার, মূল উৎপাদক মাধ্যমে স্থানান্তর, ঠিক আছে, আমরা কি করবো এবারে এটাকে ধরে একটা পয়েন্ট বাড়াই দিতে পারো তোমরা, সেটা হচ্ছে কি এই আবাদ মাধ্যমের যে ক্যালাসটা ছিল, এই ক্যালাসের মধ্যে আমাদের নতুন করে চারা সৃষ্টি হবে, এরকম করে চারা সৃষ্টি হবে। বাট এই চারাগুলোতে আমাদের কি থাকবে না, কোনো মূল থাকবে না, যে জন্য আমাদের কি করতে হবে, তাকে মূল উৎপাদন করার জন্য একটা আলাদা মাধ্যম আছে যেটাতে আমাদের দিতে হবে। এই মূল উৎপাদক কোন মাধ্যমে কি করলাম, এবার স্থানান্তর করলাম, যেখানে যাওয়ার পরে প্রত্যেকটা চারার এবারে উপরে মুকুল, নিচে হচ্ছে কি মূল, উপরে মুকুল আর নিচে হচ্ছে আমাদের কি এইভাবে মূল তৈরি হচ্ছে।
কথাটা বুঝতে পারছি? এরপরে এই যে প্রত্যেকটা একটা কি হলো, পূর্ণাঙ্গ চারায় পরিণত হলো। এই পূর্ণাঙ্গ চারাগুলোকে এবার আমরা কি করব, টবে স্থানান্তর, টবে স্থান, এবার আমরা কি করব, টবে স্থানান্তর করব। কারণ টবে স্থাপন করলে, কারণ আমরা জানি যে হচ্ছে যে একটা নরমাল ডেলিভারির বাচ্চা আর একটা সিজারিয়ান বাচ্চার মধ্যে কিন্তু পার্থক্য আছে। নরমাল ডেলিভারির বাচ্চাদের ক্ষেত্রে একটু পরিবেশের সাথে খাপ খাওয়ার মানে ক্ষমতাটা বেশি থাকে, আর সিজারিয়ান বাচ্চাদের ক্ষেত্রে দেখবা ওদের শরীরগুলো এরকম নেলেক পেলেক করে, ঠিক আছে কিনা? তো এই ক্ষেত্রে এটা যে সিজারিয়ান বাচ্চার মতো, কারণ সিজারিয়ান বাচ্চার মতো হলে কি হচ্ছে যে তাদের পরিবেশে ডিরেক্টলি আমরা রোপণ করতে পারবো না, কারণ এটা যদি ডিরেক্টলি রোপণ করি রোদের তাপে এটা কি যাবে, নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য আমরা প্রথমে কি করব, আলাদা করে কোনো একটা টবে নিব। এই টবে যখন রোপণ করব তখন দেখা যাচ্ছে যে আমরা একটা ঘরে কিছু সময় ঘরের ভিতরে, কিছু সময় ঘরের বাইরে, কিছু সময় ঘরের ভিতরে, কিছু সময় এরকম আনয়ন করব। যখন সে পরিবেশের সাথে খাপ খাওয়া নিতে পারবে তখন আমরা এটাকে কি করব, মাঠ পর্যায়ে স্থাপন, ঠিক আছে? এরপর আমরা গিয়ে কোথায়, মাঠে রোপণ করব। কথা ক্লিয়ার? এটাই হচ্ছে টিস্যু কালচার এবং টিস্যু কালচারের ধাপ, এবং এই হচ্ছে টিস্যু কালচারের চিত্র। এটা যদি তুমি এভাবে দাও তাহলে তুমি ফুল মার্ক পাবা। আমি আবার প্রথম থেকে আসি, এক্সপ্লান্ট নির্বাচন করব, যেখানে অবশ্যই দুইটা গুণ মনে রাখতে হবে, যে উদ্ভিদটা উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন এবং রোগ মুক্ত। এবারে আমরা কেবল আবাদ মাধ্যম সৃষ্টি করব, উদ্ভিদের বেঁচে থাকার জন্য ভিটামিন, সুক্রোজ, ফাইটোহরমোন, মুখ্য গৌণ যত উপাদান আছে সবগুলাকে নিব, এবং সেগুলোকে গাঢ় করার জন্য এগার মাধ্যম লাগবে। এটাকে আচ্ছা, এইটা হলো আবাদ মাধ্যম সৃষ্টি করলাম। এবার আমরা অটোক্লেভ যন্ত্রের মধ্যে জীবাণু মুক্ত করব। অটোক্লেভ যন্ত্রের মধ্যে তাপমাত্রা রাখতে হবে 121 ডিগ্রি সেলসিয়াস, 4 থেকে 15 পাউন্ডাল, এবং এটাকে কতক্ষণ রাখতে হবে, 20 মিনিট রাখলে সমস্ত জীবাণু মরে যাবে। এরপর আমরা এটাকে এক্সপ্লান্টকে আবাদ মাধ্যমে স্থাপন করব। এক্সপ্লান্টকে আবাদ মাধ্যমে স্থাপন করার পর কি হচ্ছে, সেখানে আমরা যদি একটা 3000 থেকে 5000 লাক্স আলোর তীব্রতা থেকে রেখে একটা রুমের টেম্পারেচার যদি 17 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস রাখি, তাহলে ওই যে ক্যালাসটা আছে তারা ওই যে আবাদ মাধ্যম থেকে পুষ্টি গ্রহণ করে, সরি, ওই যে এক্সপ্লান্টটা আছে সেটা আবাদ মাধ্যম থেকে পুষ্টি গ্রহণ করে অসংখ্য কোষের একটা মন্ড তৈরি করবে। এই মন্ডটাকে বলে আমরা কি, ক্যালাস। এবং এই ক্যালাস থেকে আমাদের প্রত্যেকটা কোষে এটা চারায় পরিণত হওয়া শুরু করবে। বাট এখানে কিছু কিছু চারার ক্ষেত্রে মূল উৎপাদন হয় না, আর মূল উৎপাদন করার জন্য তার একটা মূল উৎপাদক মাধ্যমে স্থাপন করা লাগে। মূল উৎপাদক মাধ্যম, এটা ধরে লিখে রাখলাম, মূল উৎপাদক মাধ্যম, ঠিক আছে? এই মূল উৎপাদক মাধ্যমে আমরা কি করবো, স্থানান্তর করব। এরপরে এখানে মূল উৎপাদন হলে প্রত্যেকটা গাছ একটা পূর্ণাঙ্গ উদ্ভিদে পরিণত হয়, বাট এরা পরিবেশের সাথে খাপ খাইতে পারে না। এই জন্য প্রথমে আমরা টবে স্থাপন করব, টবে নিয়ে রুমের ভিতরে বাইরে, ভিতরে বাইরে নিয়ে রাখা হয়। এর ফলে তারা যখন পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে পারে তখন তাকে আমরা কি করি, মাঠ পর্যায়ে স্থাপন করি। এই হচ্ছে আমাদের কি, টিস্যু কালচারের ধাপ। খুবই ইম্পর্টেন্ট। তোমাকে এরকম করে একটা ছবি দিয়ে দিল, বলে উদ্দীপকের প্রক্রিয়াটি বর্ণনা করো, প্রক্রিয়াটি বর্ণনা করো, ঠিক আছে? তখন তোমাকে এইভাবে লিখতে হবে, স্টেপ 1-2 লাইন করে লিখে দিবা, বেশি লেখার দরকার নেই। আর চিত্রটা মাস্ট। আর যদি সময় না পাও তাহলে শুধু চিত্রটা লিখে সাইডে সাইডে ব্যাখ্যাগুলো বলে দিলেই চলবে, ঠিক আছে? এবার আমরা চলে যাব টিস্যু কালচারের প্রয়োগ। এবারে আমরা আসবো টিস্যু কালচারের প্রয়োগ। টিস্যু কালচারের প্রয়োগ, এটাও সৃজনশীল পরীক্ষায় প্রশ্ন আসে ঘ নাম্বারে। ঘ নাম্বারের জন্য সিকিউ খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? টিস্যু কালচারের প্রয়োগটা এইভাবে বলতে পারে, এই প্রশ্নটা এইভাবে না দিয়ে বলতে পারে, মানব কল্যাণে টিস্যু কালচারের ভূমিকা বর্ণনা করো, বা জীব জগতে টিস্যু কালচারের ভালো দিক বা খারাপ দিক বর্ণনা করো, ঠিক আছে কিনা? তো এরকম আসতে পারে প্রশ্ন। তো টিস্যু কালচারের প্রয়োগটা প্রথমে যদি এটা দেখি, সেটা হচ্ছে কি, হুবহু মাতৃ উদ্ভিদের মতো নতুন চারা সৃষ্টি, মাতৃ গুণাগুণ সম্পন্ন নতুন চারা সৃষ্টি। এখন ধরো আমরা একটা গাছের চারা, এই গাছটা নিয়ে টিস্যু কালচার করছি। এই গাছের মধ্যে যে যে বৈশিষ্ট্যগুলো আছে, আমরা এখান থেকে যে নতুন চারাগুলা পাচ্ছি, প্রত্যেকটা চারাতেই আমাদের সেম সেম বৈশিষ্ট্যই থাকবে। এই জন্য এটা বলা হচ্ছে কি, হুবহু মাতৃ উদ্ভিদের মতো বা মাতৃ গুণাগুণ সম্পন্ন নতুন উদ্ভিদের সৃষ্টি। 2 নাম্বার যদি যাই, সেটা হচ্ছে কি, রোগ মুক্ত চারা সৃষ্টি। রোগ মুক্ত চারা সৃষ্টি। নরমালি আমরা
যে করি টিস্যু কালচার করি, এই টিস্যু কালচার মূলত শীর্ষক মুকুল বা কক্ষ মুকুল গুলো। ধরো এটা যে একটা গাছ হয়, এই গাছের এটা যদি আমাদের এই ধরো শীর্ষ মুকুল, শীর্ষের যে অংশটুকু আছে এই শীর্ষের অংশটাকে কেটে আমরা কি করি আবাদ করি মুকুল, এবং এই মুকুল গুলাতে জাস্ট জন্মগ্রহণ করছে। দেখো একটা নতুন জন্মগ্রহণকারী বাচ্চা কিন্তু পাপ টাপ থাকে না, ঠিক এরকম এরকম কোনো রোগ টোগ থাকে না। এই জন্য আমরা এখান থেকে যেই চারাগুলা পাই সেগুলো মূলত কি হয় রোগ মুক্ত হয়। এবার দেখো 3 নম্বর হচ্ছে কি অল্প সময়ে অধিক চারা। অল্প সময়ে অধিক চারা, অল্প সময়ে কি করতেছি আমরা অধিক চারা উৎপাদন করতেছি। অল্প সময়ের অধিক চারা বলতে দেখো একবার যদি আমরা কি করি টিস্যু কালচার করি আর একবারই প্রায় 300 থেকে 400টার মতো গাছ তৈরি হয়। দেখো কি করতে পারতেছি আমরা, নরমালি একটা বীজ থেকে একটা গাছ হয়, আর এখানে আমরা একটা অংশ কেটে নিলে একটা গাছ থেকে প্রায় 300টার মতো কি করতেছি গাছ সৃষ্টি করতে পারি। তাহলে অল্প সময়ে কি হচ্ছে অধিক চারা উৎপাদন। এবার দেখো 4 নম্বর পয়েন্ট যদি যাই, সেটা হচ্ছে কি বিলুপ্তপ্রায় উদ্ভিদ সংরক্ষণ। বিলুপ্ত প্রায় উদ্ভিদ সংরক্ষণ, উদ্ভিদ সংরক্ষণ। বিলুপ্ত প্রায় উদ্ভিদ সংরক্ষণটার ক্ষেত্রে কি বোঝাচ্ছে, ধরো এমন একটা গাছ আছে, পৃথিবীতে একটাই গাছ আছে, ওইটা গাছ ছাড়া পৃথিবীতে আর কোনো গাছ নাই, ওইটা মরে গেলে ওই প্রজাতিটা পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবে। তাহলে দেখো আমি যদি ওই গাছটা মুকুল গুলো কেটে বারবার 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 করে কি করি টিস্যু কালচার করি, একবারে 300টা, আবার ওই 300টা গাছ রোপণ করে যতগুলো গাছ হলো আবার সেগুলোকে টিস্যু কালচার করতে হবে, এইভাবে আমরা কি করতে পারি বিলুপ্ত প্রায় উদ্ভিদ সৃষ্টি মানে কি সংরক্ষণ করতে পারি। এবার দেখো 5 নম্বর পয়েন্টটা যদি আমরা যাই, সেটা হচ্ছে কি সংকর উদ্ভিদ উৎপাদন। সংকর উদ্ভিদ উৎপাদন। এখন দেখা যায় যে সংকর উদ্ভিদ উৎপাদনের ক্ষেত্রে একটা বিশেষ প্রযুক্তি আছে, যে আমরা নরমালি জানি যে প্রজনন হইতে গেলে শুক্রাণু বা ডিম্বাণুর মিলন হইতে হয়। এখন শুক্রাণু ডিম্বাণু অরিজিনালি শুক্রাণু ডিম্বাণু মিলন বলতে আমরা কি বুঝি, শুক্রাণু নিউক্লিয়াস এবং হচ্ছে কি ডিম্বাণুর নিউক্লিয়াসের মিলন ঘটে। তো এই ক্ষেত্রে বলা হচ্ছে যে এই যে সংকর উদ্ভিদের ক্ষেত্রে তারা নিউক্লিয়াস বাদে বাকি বাদ যে প্রোটোপ্লাস্ট আছে এই প্রোটোপ্লাস্টের মিলন ঘটানো হয়, যেটার জন্য এটাকে সোমাটিক হাইব্রিড বলে। সোমাটিক সোমাটিক হাইব্রিড। আরেকটা জিনিস হচ্ছে সোমাটিক হাইব্রিড। কেন সোমা মানে হচ্ছে কি সোমা, সোমা মানে হচ্ছে কি দেহ, অর্থাৎ এখানে নিউক্লিয়াসের নিষেধ না ঘটায় আমরা প্রোটোপ্লাজমে তার প্রোটোপ্লাস্টের কি ঘটায় হয় নিষেধ ঘটায় আমরা কি করছি নতুন উদ্ভিদ সৃষ্টি করছি। তখন এটা আমাদের উন্নত বা সংকর উদ্ভিদের, যেমন ধরো আমরা উদাহরণ হিসেবে দিতে পারি পটেটো এবং হচ্ছে কি টমেটো, এই দুইটার সংমিশ্রণে এখন একটা নতুন উদ্ভিদ তৈরি জানা হচ্ছে কি পোমাটো। পোমাটো, পটেটো মানে কি আলু না, আলু। অর্থাৎ এক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই গাছটা নিচে ফলতেছে আলু, আবার উপরে ফলতেছে কি টমেটো। এই যে আলু এবং টমেটো একসাথেই হচ্ছে, এই ধরনের উদ্ভিদগুলোকে আমরা বলি সংকর উদ্ভিদ, আর এটাকেই বলা হচ্ছে পোমাটো। ওকে, এটাকে বলা হয় কি পোমাটো। এইবার যদি আমরা যাই 6 নম্বর পয়েন্টটা, মেরিস্টেম কালচার। সেটা হচ্ছে কি মেরিস্টেম কালচার। মেরিস্টেম কালচার থেকে মূলত রোগ মুক্ত চারা উৎপাদন করা কি করা হয়, রোগ মুক্ত চারা উৎপাদন করা হয়। কারণ মেরিস্টেম বলতে বোঝায় যে আমাদের যে উদ্ভিদের মূল বা মুকুলের শীর্ষে যে হচ্ছে ভাজক কোষটা আছে, সেই ভাজক কোষটাকেই বলা হচ্ছে মেরিস্টেম। তাহলে মেরিস্টেম একটা কি ভাজক কোষ যার সৃষ্টি হয়েছে, ওই যে বললাম মুকুল গুলোতে আমাদের কোনো রোগ জীবাণু থাকে না, এই জন্য এখান থেকে কি করা হয় রোগ মুক্ত চারা উৎপাদন করা হয়। এমসিকিউতে প্রশ্ন আসতে পারে যে মেরিস্টেম কালচারের মাধ্যমে কি ধরনের হচ্ছে কি জীব প্রযোগ বা উদ্ভিদ পাওয়া যায়, তার রোগ মুক্ত উদ্ভিদ। এবার যেটা পাচ্ছি সেটা হচ্ছে কি 7 নম্বর পয়েন্টটা যদি আমরা বলি হ্যাপ্লয়েড উদ্ভিদ উৎপাদন। হ্যাপ্লয়েড উদ্ভিদ উৎপাদন, উদ্ভিদ উৎপাদন, ঠিক আছে। হ্যাপ্লয়েড উদ্ভিদ উৎপাদন মানে হ্যাপ্লয়েড শব্দটা তুমি যদি দেখো যে আমরা যে পরাগধানী জানি, পরাগধানী, এই পরাগধানী থেকে কি তৈরি হয়
রেণু, এবং আমরা জানি কি এই পরাগধানী পরাগ রেণুতে মিওসিস প্রক্রিয়া ঘটে, মিওসিস, তাই না? ফলে এই পরাগ রেণুগুলা কি হয়, হ্যাপ্লয়েড। মানে এই হ্যাপ্লয়েড পরাগ রেণু থেকে যদি আমি নতুন কোনো উদ্ভিদ তৈরি করি, তারা নিজেরা হবে কি, হ্যাপ্লয়েড। এই জন্য বলছে যে হ্যাপ্লয়েড উদ্ভিদ সৃষ্টি করা যায় জীব প্রযুক্তির টিস্যু কালচারের মাধ্যমে। এরপরে যদি আমরা জানি, এরপরে আমরা ধরো যে দ্রুত ভ্রূণ উদ্ধার এগুলো তোমরা পড়ে নিতে পারো। এছাড়া 9 নম্বর পয়েন্টে তোমরা দিতে পারো বীজহীন গাছের সংরক্ষণ। অনেক গাছ আছে যাদের বীজ তৈরি হয় না, যেমন ধরো কলা, সাগর কলাতে কোনো বীজ নাই। তো এই সাগর কলার প্রজাতি পৃথিবীতে টিকে রাখতে হলে কি করতে হবে, আমরা কি টিস্যু কালচার প্রয়োগ করতে পারি। তাহলে এইগুলোই হচ্ছে আমাদের টিস্যু কালচারের প্রয়োগ। কি মাত্র উদ্ভিদের মধ্যে নতুন চারা সৃষ্টি, রোগমুক্ত চারা সৃষ্টি, অল্প সময় অধিক চারা, বিলুপ্তপ্রায় উদ্ভিদ সংরক্ষণ, এবং কি সংকর উদ্ভিদ উৎপাদন, মেরিস্টেম কালচার, হ্যাপ্লয়েড উদ্ভিদ, ভ্রূণ উদ্ধার, এবং কি বীজহীন গাছের সংরক্ষণ। এখন তোমাকে ঘ নাম্বার আরেকটা প্রশ্ন আসতে পারে যে টিস্যু কালচারের সুবিধা এবং অসুবিধা কি। তাহলে দেখো এই যে প্রয়োগটা, এটা পুরোটা হচ্ছে কি সুবিধা, এই প্রয়োগটা হচ্ছে কি সুবিধা, ঠিক আছে। আর অসুবিধার মধ্যে কি পাচ্ছি, যদি আমরা অসুবিধা বলি, অসুবিধা যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো যে টিস্যু কালচারের ক্ষেত্রে অসুবিধাগুলোর ক্ষেত্রে যেটা হচ্ছে যে এখানে যে যন্ত্রপাতিগুলো ব্যবহার করা হয়, লেমিনাল ফ্লো, অটোক্লেভ যন্ত্র, এই যন্ত্রগুলোর দাম অনেক বেশি। তাহলে এটা হচ্ছে কি রে, ব্যয়বহুল। 2 নম্বরে যে জিনিসটা হচ্ছে যে এই টিস্যু কালচার সম্পন্ন করার জন্য আমাদের কি লাগে, দক্ষ জনবল লাগে, জনবলের অভাব। এটা যে কেউ টিস্যু কালচার করতে পারবে না, এর জন্য দক্ষ কারিগর দরকার, যেটা আমাদের খুবই অভাব, ঠিক আছে। 3 নাম্বার যদি আমরা পয়েন্ট বলি যে একবার যদি আমাদের এখানে জীবাণুমুক্ত কেলাসে যদি একবার জীবাণু দ্বারা আক্রান্ত হলে আমাদেরকে প্রাপ্ত ফলাফল বিঘ্ন ঘটে, ফলে কি ঘটে, বিঘ্ন ঘটে, ঠিক আছে। অর্থাৎ যে জিনিসটা চাচ্ছিলাম সেই জিনিসটা আমরা পাচ্ছি না, এটাই হচ্ছে আমাদের অসুবিধা। আর আরেকটা বলতে পারো যে এখানে আমাদের কাজগুলো করা খুব জটিল, ঠিক আছে। এই জিনিসগুলো তোমরা যদি লিখে দাও তাহলে আমাদের শেষ। তাহলে আমাদের টিস্যু কালচার সম্পর্কে পড়তে গেলে দুইটা জিনিস ভালো করে পড়বা, টিস্যু কালচার এর ধাপসমূহ, আর এটা হচ্ছে কি টিস্যু কালচারের প্রয়োগ বা সুবিধা অসুবিধা। এই দুইটা পড়লে তুমি মনে হয় টিস্যু কালচার থেকে প্রশ্ন আসলে এই দুইটা থেকেই প্রশ্ন আসবে, আর কিচ্ছু না।